সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম সংলাপ শুরু। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক রয়েছেন। প্রথমে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জনাব ফেরদৌস হোসেন এবং রয়েছেন টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। এছাড়াও রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সে নাম্বারে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা দেখে নিই। ইসি পুনর্গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির সংলাপ, 5 সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব। আওয়ামী লীগ বলছে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি মানুষের সৃষ্টি, তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে ব্রিফিংয়ে বিমানমন্ত্রী বললেন জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীরা। 30টি অভিযোগ নিষ্পত্তি ইসির। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। নরসিংদীর নীলক্ষায় আবারও ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 15। অর্ধশত বাড়িঘরে আগুন এবং আশঙ্কাজনক হারে বাড়ছে স্বেচ্ছা নিখোঁজের ঘটনা। উদ্বিগ্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, ফিরিয়ে আনতে কাজ চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা যেই আলোচনা করব সংলাপ শুরু। তো সংলাপ শুরুর কথাটি আমরা যেটা বলছি যে অধ্যাপক ফেরদৌস, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা দেখি ইসি পুনর্গঠন নিয়ে বিএনপি তাদের যে একটি পুস্তিকা, যেটা আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ শীর্ষক একটা প্রস্তাবলী তারা তৈরি করেছে এবং সেটাই আজ 11 সদস্যের প্রতিনিধি দল মানে বেগম জিয়ার নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সেটা পেশ করা হয়েছে। আমরা দেখি যে রাজনীতিতে অনেকগুলো ভালো ভালো কথা আমরা এই বৈঠকের পর পেয়েছি। বৈঠকের পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন আমরা খুশি, আমরা আশাবাদী। এই দুটি শব্দ, আশার কথা বলেছেন, খুশির কথা বলেছেন। তো আমরাও এটা বলতে পারি যে বস্তুত আজকের এই বৈঠকের মাধ্যমে একটা সংলাপ শুরু হলো। বিএনপি চাচ্ছিল অনেকদিন ধরে, আমরা দেখি যে সরকারি দলের সাথে একটা সংলাপ। তো সরকারি দলের সাথে সরাসরি সেইভাবে হয়তো হয়নি, কিন্তু রাষ্ট্রপতির সাথে এই বৈঠকের মাধ্যমে সংলাপ শুরু হলো একটা, আমরা এমনটা বলাই যায়। কি বলবেন আপনি এভাবে যদি আমি বলতে চাই? হ্যাঁ, এটা তো অবশ্যই। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি আক্ষরিকভাবে ব্যাপারগুলোকে দেখি, যেমন আমাদের সংবিধানের বিধান দিয়ে যদি ব্যাপারগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আসি, তাহলে এখানে রাষ্ট্রপতির নিজ থেকে নিজে থেকে বা নিজ দায়িত্বে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ দেবার এখতিয়ার তার নাই সংবিধান অনুযায়ী। কারণ হচ্ছে যে সংবিধানের 118 অনুচ্ছেদে যদিও বলা হয়েছে যে রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন, কিন্তু এই নিয়োগ রাষ্ট্রপতি নিজের বিবেচনায় বা নিজ দায়িত্বে দিতে পারেন না। কারণ 48 অনুচ্ছেদে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে প্রজাতন্ত্রের সমস্ত কার্যক্রম রাষ্ট্রপতি যেগুলো পরিচালনা করবেন সেগুলো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হবে। এখানে 2টা ব্যতিক্রম অবশ্য আছে, ইলেকশন কমিশন সেই ব্যতিক্রমের মধ্যে পড়ে না। তো এখন যে বিষয়টা সেটা হলো যে এটা ওই আক্ষরিকভাবে না দেখে যদি আমরা একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি ব্যাপারটাকে, তাহলে হয়তো এখানে একটু ভিন্নভাবে দেখার অবকাশ আছে। সেটা হলো এরকম যে রাষ্ট্রপতি, আমি যেটা মনে করি যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এই উদ্যোগ গ্রহণ হয়তোবা আমার ধারণা করতেন না যদি না প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি কোনো
মানে সংকেত না পেতেন বা গ্রিন সিগন্যাল না পেতেন। এটা আমার ধারণা। আমার ধারণা যে এখানে হয়তো প্রধানমন্ত্রী এরকম ভেবেছেন যে ইলেকশন তো অনেক পরে, এখন যেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবং এই ক্ষেত্রে শুধু বিএনপি না, আমি যতটুকু পত্রপত্রিকা রিপোর্টে দেখলাম যে মোটামুটি নির্বাচন কমিশনে নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলের সাথেই ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে রাষ্ট্রপতি বৈঠক করবেন, আলোচনা করবেন, তাদের পরামর্শ গ্রহণ করবেন। কিন্তু সেই পরামর্শের পরে সিদ্ধান্ত কে নেবেন এইটা কিন্তু আবার একটা সাংবিধানিক প্রশ্ন। সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী নিতে পারেন না, সেটা নিতে হবে কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, মানে প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যা চাইবেন, যা রাষ্ট্রপতি যা চাইবেন। আমি তবে এখানে যে বিষয়টা এসছে, আমি বললাম যে বিষয়টা রাজনৈতিক, সেটা হলো যে প্রধানমন্ত্রী যদি মনে করেন যে না এখানে একটা রাজনৈতিক কনসেনসাস দরকার দেশের বৃহত্তর স্বার্থে বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশের স্বার্থে, কনসেনসাসের জন্য এখানে রাষ্ট্রপতি, যেহেতু উনি সিম্বলিক হেড অব দি স্টেট, রাষ্ট্রের প্রধান, এবং সেই হিসেবে রাষ্ট্রপতি যদি এই ব্যাপারটাকে ডিল করেন বা রাষ্ট্রপতি যদি এই কনসেনসাস বিল্ড করে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন যে এই হচ্ছে মোটামুটি একটা কনসেনসাসের রূপরেখা, আপনি যদি এরা সম্মতি দেন তাহলে আমি প্রসিড করতে পারি, এইটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপর কিন্তু বিষয়টা নির্ভর করছে যে উনি সেই ধরনের স্পেস রাষ্ট্রপতির জন্য রাখবেন কিনা। আবার যদি রাষ্ট্রপতির জন্য স্পেস উনি রাখেন, তাহলে রাষ্ট্রপতি ওই কনসেনসাস কিভাবে তৈরি করবেন, তার মেকানিজম কি হবে, এই বিষয়টি কিন্তু এখন আমাদের কাছে ক্লিয়ার বলতে পারি যে রাষ্ট্রপতি সেই ধরনের একটা রাষ্ট্রপতির মাধ্যমে সেই ধরনের একটা মানে ঐক্যমত্য তৈরি হয় কিনা প্রধানমন্ত্রী সেই দিকে পুরো বিষয়টিকে ঠেলে দিয়েছেন। এরকম হইতে পারে, কিন্তু যে বিষয়টা নির্ভর করে যেখানে আপনি দেখবেন যে বর্তমান যে নির্বাচন কমিশন এটিও কিন্তু গঠিত হয়েছিল সার্চ কমিটির রিকমেন্ডেশনে, কিন্তু আমাদের সংবিধানে কিন্তু সার্চ কমিটির কোনো অস্তিত্ব নাই। তার মানে কি, এটা ছিল এক ধরনের পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। তখন বিএনপি ওই প্রসেসের মধ্যে জানে তাদের আপনার এই অংশ নিয়ে আমি আমি এই অংশ নিয়ে অধ্যাপক শফিউল আপনার কাছে আসতে চাই, যে যেটা বলছিলেন অধ্যাপক ফেরদৌস, যে বিএনপির আগের নির্বাচন কমিশনের কথা, তখন বিএনপিকে সার্চ কমিটির একটা কথা বলা হয়েছিল, সার্চ কমিটি হয়েছিল, সেই সার্চ কমিটিতে বিএনপি আলোচনাও করেছিল কিন্তু কোনো নাম দেয়নি। তখন বিএনপি কথা বলেছিল যে আমরা নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলবো, সেই নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলে চলে এসেছে। তো তখন যেটা বিএনপির কাছ থেকে চাওয়া হয়েছিল নাম, এখন বিএনপির দিতে চাচ্ছে নাম। তো 5 বছর পরে বিএনপির অবস্থানে তো একটা শিফট হয়েছে। যেমন আজকে আলোচনায় গণমাধ্যমে আমরা যেটা দেখেছি, বিএনপি কিন্তু নির্বাচনকালীন সরকারের বিষয়টি উত্থাপন করেনি, যদিও গতকালকে মওদুদ আহমেদ সাহেব বলেছিলেন যে সুযোগ পেলে তারা হয়তো উত্থাপন করতে পারেন। আবার আমির খসরু মাহমুদ চৌধুরী, আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য, উনি বলেছিলেন যে সেদিকে না গিয়ে বোধহয় নির্বাচনী প্রক্রিয়াটা নিয়েই কথা বলা দরকার। তো বিএনপিও কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছে, এবং সাম্প্রতিককালে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি যে করে আসছিল নির্বাচনের জন্য, সেটি থেকে কিছুটা সরে এসছে বলেই আমার মনে হয়। যে তারা চাচ্ছে যে এখন একটা ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন কমিশন করে সেই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। এটা আজকে পর্যন্ত যেটা আমার কাছে যেটা মনে হয়েছে। তো যে এই যে আলোচনাটা যে আজকে শুরু হলো, এটা কিন্তু বিএনপিরই দাবি ছিল যে তারা এই যে বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। তো তারপরে যে নির্বাচন কমিশন হবে, সেই নির্বাচন কমিশনটা যাতে ঐক্যমতের ভিত্তিতে হয়, এর জন্য তারা রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে চাচ্ছিল। এবং নভেম্বরের 18 তারিখে তারা উত্থাপন করেছিল, পরে অফিসিয়ালি জমা দিয়ে এসছে, এবং আমাদের সবাইকে অবাক করে দিয়ে কিন্তু রাষ্ট্রপতির যে সহকারী প্রেস সচিব জানিয়েছিলেন যে হ্যাঁ, রাষ্ট্রপতি ফিরে আসলে পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। তো এই যে ফেরদৌস স্যার যেটা বলছিলেন, আমাদের কনস্টিটিউশন এই বিষয়টাকে সবাইকে অবাক করে দিয়ে, কিন্তু আমি আসি যে প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্সে বললেন তখনই তো একটা জল্পনা শুরু হয়েছে। আমি যে সবাইকে অবাক করে দিয়ে এই কারণে যে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে ইঙ্গিত দিয়েছিলেন, সেটা ঠিক যে হাঙ্গেরি থেকে ফিরে এসে উনি যে প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে উনি বলেছিলেন যে এটা তারা প্রেসিডেন্টের কাছে উত্থাপন করুক এবং প্রেসিডেন্ট এই বিষয়ে তার সিদ্ধান্ত দিবেন। এখন প্রেসিডেন্ট যে তার অনুপস্থিতিতে তার
সহকারী প্রেস সচিবকে দিয়ে এই বিষয়টি এভাবে জানিয়ে দিবেন, এটি আমার কাছে মনে হয়েছে যে একটু অবাক করার মতো বিষয়। তো এখন এটি প্রেসিডেন্ট যে করলেন, যে আপনার আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, আমাদের সংবিধানে তো প্রেসিডেন্ট সেই ক্ষমতা দেয় না। প্রেসিডেন্টকে দুটি ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতির নিয়োগের বেলায় উনি স্বাধীনভাবে কাজ করবেন, আর অন্য জায়গায় হচ্ছে এই উনি কথাটা 2011 সালে মির্জা ফখরুলও বলেছিলেন যে যে রাষ্ট্রপতিকে কেন দেয় এখানে না। জড়ানো হচ্ছে, হ্যাঁ, যে প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি। ইন্টারেস্টিং। জি। তো জড়ানো হচ্ছে, আজকে কিন্তু ওনারা সেই রাষ্ট্রপতির কাছেই যাচ্ছেন। তো এই যে, তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে এবং উনি পরিষ্কারভাবেই রাষ্ট্রপতির কাছে সেই সদিচ্ছা ব্যক্ত করেছেন, সেটি হয়তো আমরা প্রকাশিতভাবে দেখিনি। জি। যে প্রধানমন্ত্রীও চান যে সবাই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক। এখন রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, বিএনপির সাথে আলোচনা করেছেন, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করবেন, এবং আমার বিশ্বাস যে আওয়ামী লীগের সাথেও উনি আলোচনা করবেন। আওয়ামী লীগও তো এবং একটা আজকে রাজনৈতিক দল। আজকে আমরা যতটুকু মিডিয়াতে প্রকাশ পেয়েছে যে রাষ্ট্রপতি বলেছেন যে আপনাদের সাথে আবারও হয়তো বসবো, জি, মানে বিএনপির সাথে আবারও বসবেন, এরকম আবারও ইঙ্গিত বসবেন। দিয়েছেন। হয়তো বিএনপি যে নাম দিতে চাচ্ছিল, আজকে তো তারা নাম দেয়নি, তারা প্রক্রিয়া নিয়ে কথা বলেছে। 13 দফা নিয়ে, তাদের 13 দফা নিয়ে কথা বলেছে, যে 13 দফার বিভিন্ন দফাগুলো সম্পর্কেও প্রশ্ন করা যেতে পারে। বিশেষ করে ধরেন ওই যে একটা জায়গায় যে বিএনপি সংশোধন করতে চাচ্ছে, যে ডিফেন্স সার্ভিসেসকে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে সংজ্ঞায়িত করার যে চেষ্টা, যে সেনাবাহিনীর দায়িত্ব কি, পুলিশ ফোর্সের দায়িত্ব কি, সেই বিষয়গুলোকে গুলিয়ে ফেলে ডিফেন্স ফোর্সকে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে নির্ধারণ করা এই নির্বাচনকালীন সময়ে। তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আরো অনেকগুলো বিষয় এসেছে। এখন আমি জানি না ওগুলো হয়তো পরে রাষ্ট্রপতি আলোচনা হবে। আমি কিভাবে জি এই বিষয়গুলো আমি সুরাহা এখানে করবেন। আপনাকে রেখে আমি সৌরভ ভাই আপনার কাছে আসতে চাই যে আমরা যে বিষয়টা সংলাপ শুরু, আমরা তো একটা সংলাপ আমরা একটা পেয়েছি, যে সংলাপের জন্য বারবার বিভিন্ন আমাদের এই বিভিন্ন টক শোতে বা বিভিন্ন বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ বারবার চাচ্ছিলেন সংলাপ। আজকে তো তারা একটা সংলাপ পেয়েছেন, যে ফর্মেই হোক, যে ফর্মেটেই হোক। এটাকে এখন এগিয়ে যাওয়া বা এগিয়ে নিয়ে যাওয়া, এই বিষয়টিকে কতটা আশাবাদী আপনি? বিএনপি যেরকম বলেছে যে আমরা আশাবাদের আশাবাদী। যে সদিচ্ছাটার জি, এক কারণ ধরনের এর পক্ষে আওয়ামী লীগের নেতারাও কিছু কথা বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিচার মানেই তালগাছটি আমার। এই অ্যাটিটিউড থেকে বের হতে হবে বিএনপিকে, এই কথাটা উনি বলেছেন। ধন্যবাদ। এটি দুই দলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, জি। শুধু বিএনপির ক্ষেত্রে না, আওয়ামী লীগের ক্ষেত্রেও। আর যেহেতু ক্ষমতায় আওয়ামী লীগ, সুতরাং তারই কিন্তু কর্তৃত্ব, তারই কর্তৃত্ব, নেতৃত্ব এবং ছাড় দেয়া না দেওয়ার এখতিয়ার তার বেশি। যেটি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনারদের নিয়োগ দিবেন প্রধানমন্ত্রীর প্রধান পরামর্শক্রমে। যে বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন, সংলাপ শুরু হয়েছে। কথা না বলার চেয়ে কথা বলা ভালো। কথার ফলাফল কি হবে আমরা ফেব্রুয়ারিতেই দেখতে পাবো, এবং ফেব্রুয়ারিতে যে ফলাফল হবে সেটি কিন্তু আগামী 2 বছর এটি তাড়িত করবে। আমরা চাই যে রাজনৈতিক নেতৃত্ব, ক্ষমতাসীন এবং বিরোধী সবাই মিলে যে একটু বিচক্ষণতার পরিচয় দেবে, যে নির্বাচন কমিশন, নির্বাচন প্রক্রিয়া, ভোটানুষ্ঠান এবং পরবর্তীকালে ভোটের পরে যে রাজনৈতিক যে ক্ষমতায়ন, যে অর্থাৎ কেউ ক্ষমতায় যাবেন, কেউ বিরোধী দলে থাকবেন, সেই ক্ষমতাসীন এবং বিরোধী দলের সম্পর্ক কি হবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এই পুরো বিষয়টি যদি দুই রাজনৈতিক দল বা নেতারা একটা মোটামুটি কাছাকাছি জায়গায় আসতে পারেন, যেটি আমরা গত 2.5 দশকে আসতে পারিনি। 91-এর পর যদি আমরা বলি যে গণতন্ত্রের পুনরভিযান বা পুনর্যাত্রা শুরু হয়েছে, কিন্তু ক্ষমতাসীন এবং বিরোধী দলের মধ্যে কখনোই সমঝোতার পরিবেশটা হয়নি। একমাত্র সংসদীয় ব্যবস্থা যেদিন চালু হলো, সেটি দুই দল একসঙ্গেই করেছিল। প্রথমে কথা ছিল যে তিন জোটের যে রূপরেখা, তাতে কথা ছিল সার্বভৌম সংসদ। কিন্তু আমরা 2016 পর্যন্ত, 1991 থেকে সার্বভৌম সংসদ দেখিনি। যারা ক্ষমতায় যায় তারা সবকিছু তাদের মতো আইন করতে করেন, বিরোধী দল যায় তারা সেই আইন ঠেকাতে চান, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে রাজপথে।
এটি তো গণতান্ত্রিক রাজপথে বিরোধী দল যাবে না তা না, কিন্তু সব মীমাংসা যদি রাজপথে করতে চায় আর ক্ষমতাসীন দল যদি সংখ্যাগরিষ্ঠতার জোরকে একমাত্র হাতিয়ার হিসেবে মনে করে, তাহলে সমঝোতা কঠিন। একটা যেটা বলছেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন মেনে নেবেন, এটার মধ্যে সমঝোতার একটি আভাস পাওয়া যায়। যদি তিনি সত্যিকারভাবে এটি বুঝিয়ে থাকেন। যেটি এখন যে বিষয়টি হচ্ছে যে অতীতের কিছু কি বলে আমরা বলবো যে দায় আছে, সেই দায়গুলো কিভাবে শোধ হবে। আজকে যে বিএনপি যে অবস্থায়, 1996 সালে আপনার মনে থাকবে যে আমাদের সবারই মনে আছে, 96 সালের শেষ দিকে বা 96 না, 2006 সালে এবং 7 সালেরও প্রথম দিকে তৎকালীন যে আওয়ামী লীগ বা আওয়ামী জোটের অবস্থা কিন্তু এরকমই ছিল। তারা বারবার রাষ্ট্রপতির কাছে গেছে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর অর্থই না যে বিএনপি সমাধান করেনি বলে আজকে আওয়ামী লীগ করতে পারবে না, করা উচিত না। আমরা আর কত এই ঝগড়া বিবাদে থাকবো। একটি নির্বাচন কমিশন, এটি অনেক গণতান্ত্রিক দেশেই মানে নির্বাহী বিভাগ করে, এটি নিয়ে কোনো বিতর্ক হয় না। যে বিষয়টি হচ্ছে যে 2017 ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন হবে, সেটি বিরোধী দলের প্রস্তাব রেখে হোক না রেখে হোক, কিন্তু এখানে একটি তারা বলছেন যে 5 সদস্যের সার্চ কমিটি, প্রথম যে সার্চ কমিটি ধরি, তার মধ্যে যদি বিরোধী দলের দুজন তাদের প্রস্তাব অনুযায়ী 2 জন রাখা হয়, তাহলে ক্ষমতাসীন দলের 3 জন রাখতে পারে। এটি তারা করতে পারে। এইখানেই কথা যে আগের বারে 2012 সালে যখন হলো ফেব্রুয়ারিতে, তখন তো বিএনপির কাছ থেকে নাম চাওয়া হয়েছিল, বিএনপি নামই দেয়নি। তো যার কারণে সেই নির্বাচন কমিশনের সমালোচনা করার যতটুকু সমালোচনা করার দরকার সবটুকু সমালোচনা তারা করেছে। এখনো বিএনপি নাম দেবে, এটা বলাই আছে যে বিএনপি নাম দেবে। দুটো, প্রথমত সার্চ কমিটির নাম দেবে। এখন সার্চ কমিটির নাম দিলে, 5 সদস্যের নাম দিলে, এবং আমরা ধরে নেই যে সার্চ কমিটিটা সমঝোতার ভিত্তিতে হলো, তাহলে কিন্তু রাজনৈতিক পক্ষগুলোর দায় অনেকটা কমে যায়। আমরা অর্থাৎ 2 পক্ষই সার্চ কমিটির উপর দায়িত্ব দিল যে তারা বিচক্ষণ নিরপেক্ষ এবং যোগ্য 5 জন ব্যক্তিকে খুঁজে নেবেন। এটি 16 কোটি মানুষের মধ্যে কিন্তু এটি অসম্ভব নয়। যদি এটা নিয়ে আমরা আলোচনা করব যে বারবার যেটা বলা হচ্ছে ঐক্যমত্যের মানে একজনকে, তার আগে একজন দর্শকের প্রশ্ন আছে, দর্শকের প্রশ্ন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রাসেল বলছি জয়পুরহাট থেকে। জি বলেন। জি, আজকে একটা বিশাল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে গেল এবং বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করলো। তো এই যে প্রস্তাবগুলোই রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলো, তো আসলে রাষ্ট্রপতির যদি এই প্রস্তাবগুলি বাস্তবায়নের সদিচ্ছা থেকেও থাকে, তারপরও কি রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের উপর প্রভাব বিস্তার করে বা করে এই প্রস্তাবগুলি বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি কতটা ভূমিকা পালন করতে পারবে, বা এই সংলাপটা কত দূর সফল হবে, বা ভবিষ্যতে সংলাপের রাস্তা খোলা থাকবে কিনা, এটি আমার প্রশ্ন থাকবে সম্মানিত আলোচকদের কাছে। ধন্যবাদ অধ্যাপক ফেরদৌস। এখন যেটা উনি বললেন, রাষ্ট্রপতিকে অবলম্বন করে আলোচনাটা শুরু হয়েছে, আমরা সেটা বলতে পারি। আলোচনাটা সরাসরি বিএনপি চাচ্ছিল, হয়নি, রাষ্ট্রপতিকে অবলম্বন করে আলোচনাটা শুরু হয়েছে। না, এটা আমি যেটা মনে করি, পাশাপাশি আমি এটাও যেটা ঐক্যমতের একজনকে ঐক্যমতের কথা বলা হচ্ছে যে সবার মতামতের ভিত্তিতে, এইটাতে কতটুকু পৌঁছানো যেতে এখানে পারে? 2টা ব্যাপার। একটা হচ্ছে যে আগামী নির্বাচন, আর একটা হচ্ছে যে আগামী নির্বাচন কমিশন গঠন। জি, আগামী নির্বাচন সেটা তো সুদূর, অনেক দূরে। যদি আগাম নির্বাচন হয়ও, তারপরেও সেটা অনেক দূরে, কারণ এটা আলোচনার এজেন্ডা না এখন। তো নির্বাচন কমিশনের বিষয়টা মোটামুটি ক্লিয়ার যে ফেব্রুয়ারি মাসে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন আপনি পরবর্তী নির্বাচনের পরিবেশ বা একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি আলোচনার টেবিলে থাকে বা এজেন্ডা হিসেবে থাকে, তাহলে তার প্রাথমিক সোপানটা কিন্তু হচ্ছে নির্বাচন কমিশন গঠন। তো এখন আমার মনে হয় যে এখানে আলোচনাটা নির্বাচন কমিশনকে কেন্দ্র করেই এই মুহূর্তে হবে, এটাই স্বাভাবিক। এখনই যদি আপনি ওই নির্বাচনকালীন সরকার, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা,
এটসেট্রা এটসেট্রা বিষয়গুলো যদি কথাটা সব হচ্ছে চলে কিন্তু- আসে। কথাটা হচ্ছে না, বিএনপি এই বিষয়টি আমি বলি- 2011 সালে বা 12 সালের শুরুতে কেন বুঝে না আমি বলি জি এটা বিএনপি কি বলেছে সেটা বিএনপি জবাব দেবে, কিন্তু আমি যেভাবে দেখি ব্যাপারটাকে সেটা হচ্ছে এই যে এই আলোচনাগুলো আমার কাছে মনে হয় এখন প্রাসঙ্গিক না। এখন প্রাসঙ্গিক হচ্ছে নির্বাচন কমিশন গঠন। এখন ওই নির্বাচন কমিশন যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন সে যদি ফিল করে যে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেফিনেশনে পরিবর্তন আনা দরকার, তাদের পক্ষ থেকে তো প্রস্তাব আসতে পারে, বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে দেওয়া দরকার, সেই প্রস্তাব তো ইলেকশন কমিশনের পক্ষ থেকে আসতে পারে। এবং অতীতে তো এরকম এসছে, এরকম ঘটনা তো আছে, উদাহরণ তো আছে আমাদের। এখন আমি অথবা যেটা আলোচনার মাধ্যমে আমরা ঠিক করতে পারি যে Right. আমরা এত দিনের মধ্যে সেই আইনটা করব, যে আইনের কথা Right. বলা 45 হচ্ছে। বছর ধরে বলা বলা হচ্ছে হচ্ছে রাইট। জি এবং এখানে তো সুস্পষ্টভাবেই 118 অনুচ্ছেদে এই কথাটা বলা আছে যে আইনের বিধানাবলী সাপেক্ষে সাপেক্ষে। জি তাহলে আইন প্রণয়ন করা এবং তার বিধানগুলো নির্দিষ্ট করা দরকার ছিল। কিন্তু এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই ক্ষমতায় এসছে তারা কিন্তু কেউই এই উদ্যোগটি বা প্রচেষ্টাটি গ্রহণ করে নাই বলেই বারে বারেই কিন্তু আপনার ওই সরকারের পক্ষ থেকে এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি এসছে। এটা নিয়ে এখন কিন্তু অনেকেই কথা বলছেন, অনেকেই বলছেন যে এই বিধান যদি তৈরি করা থাকতো, এই আইন যদি তৈরি করা থাকতো, এখানে যদি আইনের বিধানের মধ্যে সুনির্দিষ্ট করা থাকতো তাহলে হয়তো এই বিষয়গুলোর জটিলতা ওইখানেই অনেকটা নিরসন হয়ে যেত। যেটা হয়নি সেটা তো হয়নি বলে সৌরভ ভাই যে কথা বলছিলেন যে এখন তো হওয়া দরকার। কি হওয়া দরকার? সেটা হচ্ছে যে একটা শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হওয়া দরকার এই মুহূর্তে, আমি যেটা মনে করি। কারণ একটা নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখন এই নির্বাচন কমিশন যেসব প্রশ্নে বিদ্ধ, পরবর্তীতে যে নির্বাচন কমিশন গঠিত হবে তারাও যদি একই প্রশ্নে বিদ্ধ হয় তাহলে তো সেই নির্বাচন নিয়ে মানে এই প্রশ্নগুলো থেকেই যাবে। এবং এই প্রশ্নগুলো যদি নির্বাচন নিয়ে বাংলাদেশে থাকতেই থাকে তাহলে কি হবে? না আমি বলতে তাহলে চাচ্ছি যেটা হবে যে বাংলাদেশে আইনের কথা বলা আছে, আইন নেই তো। গতবার যখন সার্চ কমিটি হলো, সার্চ কমিটি গঠনটাকে অনেকেই স্বাগত জানিয়েছেন, এমনকি যে সর্বশেষ যে বিদায় নিয়েছেন যিনি 2008 সালের নির্বাচন যিনি কন্ডাক্ট করেছেন সেই প্রধান নির্বাচন কমিশন, তিনিও এটাকে স্বাগত জানিয়েছিলেন। সার্চ কমিটির আলোচনায় তখন যদি মানে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি যদি অংশ নিত তাহলে কি নির্বাচন কমিশন গঠন এত বিতর্কিত হতো তখন? না, এখানে দুটো ব্যাপার আছে। দেখেন আমি বলি আপনাকে, এই যে সার্চ কমিটি গঠন জি এবং সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই বিষয়টা কিন্তু অনেকেই সামনে নিয়ে আসে না। সার্চ কমিটির সামনে যে নামগুলো প্লেস করা হয়েছে সেই সাচিবিক কাজগুলো কে করেছে? সরকারের একটা মন্ত্রণালয় বা একটা বিভাগ, যে মন্ত্রিপরিষদ বিভাগ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ। জি এখন মন্ত্রিপরিষদ বিভাগ সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন। মানে আপনি যদি খুব সূক্ষ্মভাবে ব্যাপারগুলোকে বিবেচনা নিয়ে আসেন তাহলে কিন্তু এই বিষয়গুলো ঘুরে ফিরে আসতে হবে। সেটা হলো যে সার্চ কমিটি কিন্তু সংবিধানে নাই। ওকে, এটা একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট হিসেবে হইতে পারে, হইতে পারে না তা না। কিন্তু আমি এই কথা কিন্তু আগে একটু উল্লেখ করেছিলাম যে সেই সার্চ কমিটি গঠনের কাঠামোটা কি হবে, মানে কি প্রক্রিয়ায় সেটি গঠিত হবে। সেটাতেই তো আসলো এখন। আমরা তো সেটাই বলছি যে সার্চ কমিটির কাঠামো কি হবে, কোন প্রক্রিয়ায় সেটি গঠিত হবে, এবং সেই সার্চ কমিটির যে জুরিসডিকশন, ওই যে কথা আমি বলছিলাম যে সাচিবিক দায়িত্বটা কারা পালন করবে, জি আমি ওটা কি নির্ধারণ করবে সার্চ কমিটি? আমি ডক্টর শফিউল আপনার কাছে আসি যে আমরা যে বিষয়টা শেষ করতে পারতাম 2011 বা 12 সালে, সেই বিষয়টাতে আবার 5 বছর পরে আসলাম। এটা যদি আপনি একটু ইতিহাসের আলোকে যদি আমরা ফিরে যাই, যে 1990 থেকে যদি শুরু করি, যে 3 জোটের রূপরেখায় যে তত্ত্বাবধায়ক সরকারের কথা ছিল, তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, বিএনপি ক্ষমতায় এসেছিল 1991 তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে। পরে 96-তে যখন আবার তত্ত্বাবধায়ক সরকার করার প্রশ্ন আসলো, বিএনপি সেখান থেকে সরে গেল। 15ই ফেব্রুয়ারি মার্কা একটা নির্বাচন হলো, তারপরে আওয়ামী লীগের আন্দোলনের মধ্য দিয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার আসলো। আওয়ামী লীগ 2001-এ ক্ষমতায় এসে, আওয়ামী লীগ কিন্তু 2096-এ ক্ষমতায় এসে আওয়ামী লীগ কিন্তু 2001-এ ঠিকই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা আবার ছেড়ে দিল। আমি আসছি ছেড়ে দিল 2001-এ। বিএনপি তারপরে ক্ষমতা আসলো 2006-এ এসে বিএনপি কি করলো? তত্ত্বাবধায়ক সরকারের কে নিয়ন্ত্রণে রাখার জন্য বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে, এবং তার পরবর্তীতে নিজেদের রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে একটা তত্ত্বাবধায়ক সরকার করলো, যেটা পরবর্তীতে আবার পরিবর্তিত হলো যে আপনার সামরিক বাহিনীর হস্তক্ষেপে একটা সামরিক বেসামরিক একটা সরকার আমরা দেখলাম 2007-2008। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো,
আসার পরে আওয়ামী লীগ কিন্তু এই যে 2014 এর নির্বাচনের আগে একটা নির্বাচনকালীন সরকারের আহ্বান জানিয়েছিল, যে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে আপনারা কোন কোন মন্ত্রিত্ব চান, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে। তো বিএনপি কিন্তু তখন স্থির ছিল যে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে হবে। আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের, হাইকোর্টের একটা রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, বিএনপিকে আহ্বান জানিয়েছিল একটা নির্বাচনকালীন সরকারে আসার জন্য। সেটা হয়নি। আপনি যেটা বলছেন যে 2012 সালেও নির্বাচন কমিশন গঠন করার সময় বিএনপির কাছ থেকে নাম চাওয়া হয়েছিল। তো এখন যেটি আজকে আওয়ামী লীগ বলছে যে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা, আপনি যদি সাম্প্রতিক রাজনীতিটা দেখেন, বিএনপি 2014 এর 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের যে ধ্বংসাত্মক আন্দোলন কর্মসূচি তারা পরিচালনা করেছে। করার পরে আজকে আবার কিন্তু তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং নির্বাচন কমিশন নিয়ে একটা আলোচনায় যেতে চাচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আপনার এই যে আজকের যে আলোচনাটা শুরু হওয়া এবং এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা শুভক্ষণ। যে এখন এই আলাপ আলোচনাটা রাষ্ট্রপতির সাথে যে হচ্ছে, আমার তো মাঝে মাঝে ভয় হয় যে রাষ্ট্রপতি যখন সকল দলগুলোর সাথে আলোচনা করে একটা সার্চ কমিটি গঠন করবে, সেটা বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে কিনা। কারণ হচ্ছে যে সার্চ কমিটির 5 জনের ব্যাপারে সবার ব্যাপারে হয়তো ইয়ে হবে না, কিন্তু 1-2 জন তো মানে আমারই 5 জন থাকতে হবে এই বিষয়টা তো না। সেটা যদি এখন বিএনপি যদি মনে করে যে আমারই 5 জন থাকতে হবে, বা আওয়ামী লীগ যদি মনে করে যে রাজনীতিতে 5 জন থাকতে হবে, তাহলে কিন্তু হবে না। তো সেই কারণে রাষ্ট্রপতি সকল দলের সাথে আলোচনা করে তিনি তার মতো করে 5 জন ঠিক করবেন বা 5 জনের বেশি ঠিক করবেন। বিএনপি 5 জন চাচ্ছে, এটা তো 10 জনও হতে পারে, 7 জনও হতে পারে সার্চ কমিটি। তো মুদ্রা কথা হচ্ছে যে এমন একটা সার্চ কমিটি দরকার যে কমিটির সদস্যরা আপনার বিতর্কের ঊর্ধ্বে থাকবেন, থেকে একটা সুন্দর নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌরভে আপনার কাছে আসছি, আরেকজন দর্শক আছেন, দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম লোকনাথ দাস, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি 13 দফা একটা বাস্তবায়ন দিচ্ছে, যদি 13 দফা বাস্তবায়ন করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট, তাহলে কি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে? কারণ তারা নির্বাচন একবার আসে, একবার আসে না, একবার বলে এই সরকার বৈধ, একবার বলে নির্বাচন কমিশন অবৈধ। তো এই যে আমাদের যে টলমাটাল ভেবে রাখছে আমাদের সাধারণ জনগণরে, তারা কি নির্বাচনে আসবে কি আসবে না, সেই গ্যারান্টি এই যে বর্তমানে যারা আলোচক হিসাবে আছে তাদের বিশ্লেষণ কি, এটা আমি জানতে চাচ্ছি। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, বিএনপি গত নির্বাচন কমিশন গঠনে, মানে বর্তমান যেটা আছে সেই নির্বাচন কমিশন গঠনে আসে নাই বলে বিএনপি অনেক সমালোচনা করতে পেরেছে। এখন তো নির্বাচন কমিশন গঠনে বিএনপি দর্শকের প্রশ্নের প্রসঙ্গে বলছি, তার প্রশ্নের প্রতিক্রিয়া হিসেবে, সেটা হচ্ছে বিএনপি এতদিন নির্বাচনে আসেনি, 2014 সালে নির্বাচন করেনি, আমার সিটি কর্পোরেশন নির্বাচন করেছে, উপজেলা নির্বাচন করেছে, ইউপি নির্বাচন করেছে, কিন্তু এখন নির্বাচনে আসতে চাচ্ছে। বিএনপি প্রকাশ্যেই বলেছে আমরা নির্বাচনে যেতে চাই, 13 দফা দাবি, এবং 13 দফা দিয়ে কিন্তু বলেনি যে এখানে অনড়। তারা বলছে এটি আলোচনার ভিত্তি, এর চেয়ে উত্তম প্রস্তাব যদি সমক্ষমতাসীন দল বা অন্য কারো থাকে সেটি নিয়ে আলোচনা হতে পারে। সার্চ কমিটির ব্যাপারে কিন্তু বিএনপি এক ধরনের, আমি গণমাধ্যমেই দেখেছি যে বলছে অন্তত তাদের 2 জন, 5 জন হলে তাদের 2 জন, তাদের প্রস্তাব অনুযায়ী প্রস্তাব থেকে তাদের 2 জন নেওয়া হয়। এখানে কিন্তু সাবেক প্রধান নির্বাচন কমিশনের একটি খুবই তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে তিনি বলেছেন যে নামগুলো, যে যে দলের নাম আছে নামগুলো এটি গণমাধ্যমে দিয়ে দেওয়া হোক, এটি বাজারে দিয়ে দেওয়া হোক, আলোচনা টেবিলে দিয়ে দেওয়া হোক, তাতে মানুষ বুঝতে পারবে বিচার বিশ্লেষণের মাধ্যমে যে কারা এই নামগুলোর মধ্যে কারা পক্ষপাতমূলক তালিকা দিয়েছে অথবা কারা নিরপেক্ষ, সত্যিকার নিরপেক্ষ এবং যোগ্য লোকের তালিকা দিয়েছে, সেটি আলোচনার টেবিলে আসলে এটা প্রত্যেকের কার কি অতীতের ভূমিকা ছিল সব কৌশল হিসেবে হয়তো আজকে দেননি, কিন্তু দেয়নি বিএনপি নেতারা। কিন্তু আমি মনে করি যে এটি তারা যেহেতু পছন্দসই নামে চাচ্ছে বা নিরপেক্ষ যোগ্য ব্যক্তি চাচ্ছেন, সেটা বিএনপি আওয়ামী লীগ, আমি মনে করি যে আলোচনার এটি প্রকাশ হলে দোষ কি, তাই না? যে আমি অমুক লোককে নিরপেক্ষ মনে করি বা যোগ্য মনে করি, নিরপেক্ষ এবং যোগ্য। এমনও তো হতে পারে যে এই বৈরিতা সত্ত্বেও
আর যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার আবার তত্ত্বাবধায়ক সরকারে অনেক সময় দেখেছি, দেখা যায় যে এমনও হতে পারে যে উনি বলতে পারেন যে হ্যাঁ আমি আমার নাম থাকুক, আমি চাই না। না সেটাই আলোচনা আসলে এমনও হতে পারে এই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই বৈরিতা, সংশয়, সন্দেহ সত্ত্বেও যে বিএনপি যে নাম দিলেন, বিএনপির পক্ষ থেকে যে নাম দেওয়া হলো, আওয়ামী লীগের পক্ষ থেকে যে নাম দেওয়া হলো, এর মধ্যে কমন পড়তেও পারে, পড়া ওটা অস্বাভাবিক নয়। কারণ এখনো উভয় দলই তারা মনে করেন যে তাদের এটা চিন্তা আছে যে কারা নিরপেক্ষ, কারা যোগ্য, কারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে। ওটা হচ্ছে যে মনের ভয়টা যদি দূর করা যায়। বিএনপি যতগুলো কথা বলছে, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল একই কথা বলছে, নির্বাচনী সংস্কার বলে, কমিশন সংস্কার বলে, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার বলে, এসব কথাই বলেছে। আজকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আমাদের দেশের দুর্ভাগ্য হলো যারাই বিরোধী দলে থাকে তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ চান, তারা নিরপেক্ষ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চান, তারা নির্বাচন কমিশন নিরপেক্ষ চান, কিন্তু ক্ষমতায় গেলে আর সেটা চান না। মানে এই মূল সমস্যা হচ্ছে কি, চাওয়ার চেয়েও না চাওয়াটা হচ্ছে জরুরি, যে আমরা কোন বিপদ থেকে মুক্ত হতে পারি। একটি নির্বাচন সুষ্ঠু করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তো নির্বাচন কমিশন কি করবে এটা কিন্তু আমার বলার দরকার নাই। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে পারছে না কেন, এক্ষেত্রে কি কি বাধা, সেই বাধাগুলো দূর করা। আমি তো মনে করি সেটি যে কোনো গণতান্ত্রিক দল, যে গণতান্ত্রিক সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব, সেটা সরকারি দল বিরোধী দল, তাদের দায়িত্ব এই বাধাগুলো দূর করা এবং পরস্পর আলোচনা করা। আজকে চিন্তা করুন যদি এই ভারতে এখন এই কি বলে নোটবন্দি, তারা বলে যে নোটবন্দি নিয়ে যে বিতর্ক এবং পার্লামেন্টও হয়েছে, পার্লামেন্ট অচল অবস্থা, তারপরও কিন্তু বিরোধী দলের কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, এবং দেখা করেছে কি কারণে তিনি বলেছেন যে কৃষকরা এখন সমস্যা আছে, কৃষকদের সুদের হার কমানোর জন্য এই দাবিটা নিয়েছে, জনগণের দাবি। তো এরকম যদি আমাদের দেশে হতো যে এই সরকার নিয়ে 100টি অভিযোগ থাকতে পারে, কিন্তু একটা জনগণের দাবি, জনগণের স্বার্থের বিষয়ে কেন বিরোধী দল সরকারের সাথে আলোচনায় বসার প্রস্তাব দিবে না বা বসবে না, বা বিরোধী সরকারই বা কেন বসবে না? আলোচনা করলে ক্ষতি কোথায়? এখন আমাদের এখানে ভয় হচ্ছে যে বিরোধী দল এখন আন্দোলন সংগ্রামে নেই, কিন্তু যখন ছিল তখন মনে হয় আলোচনা মানে হচ্ছে আমি আপোষ করা। আর সরকারি দলও মনে করে যে আমরা যদি বিরোধী দলের সাথে বসলেই বোধহয় নমনীয় হয়ে গেলাম, আমরা কি বলে একটু মানে আমাদের যে দৃঢ়তা সেটা কমে গেল। এই মানসিকতা তো বেরিয়ে আসতে হবে। মানে 45 বছর দেখেন নির্বাচন কমিশন, নির্বাচন, এই 45 বছর ধরে কিন্তু এটা নিয়ে বিতর্ক। জি, আমি অধ্যাপক ফেরদৌস আপনার কাছে আবার আসছি একেবারে শেষবারের মতো, যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, একজন দর্শক নারায়ণগঞ্জ থেকে যেটা কথাটা বললেন যে হ্যাঁ এই দাবিগুলো যদি মেনে বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা তো মানে বিএনপি কতটুকু পেলে নির্বাচনে আসবে, কতটুকু পেলে নির্বাচনে আসবে না, এটা নিয়ে কিন্তু একটা সংশয় ঠিকই কাজ করে মানুষের মধ্যে, বা মানে ঐক্যমত্য হবে কিনা বা এই বিষয়টি। বিশেষ করে বিএনপি এখানে বারবার বলছে যে সবার মতের ভিত্তিতে বা ঐক্যমতের লোক হতে হবে। এগুলা হয়েছে কি, আমি যেটা মনে করি সেটা হলো যে বিএনপি একটু রাজনৈতিকভাবে বেকায়দায় আছে, বেকায়দায় আইনগতভাবেও আছে। আপনি জানেন বোধহয় যে ইতিমধ্যে আইনের একটা পরিবর্তন হয়েছে, সেখানে হলো যে কোনো দল যদি পরপর 2 বার নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই দলের মানে নিবন্ধন বাতিল হয়ে যাবে। তো এখন বিএনপির পক্ষে আরেকটা নির্বাচন বয়কট করা এবং বয়কট করে আবার আন্দোলনের মাধ্যমে তার রীত অবস্থান ফিরিয়ে আনা, এটা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়। এই কারণে বিএনপি হয়তো তার ওই পুরনো কৌশল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, এটাই আমার কাছে স্বাভাবিক মনে হয়। আর 13 দফার যে কথা উনি বলেছেন সেটা হলো যে একটা দল যখন দফা ব্যক্ত করে এবং তারাই যখন স্পেস ওপেন করে রাখে যে না এইটা যে চূড়ান্ত তা না, এইটা আলোচনার একটা ভিত্তি হইতে পারে, তো সেখানে তো তার পজিশন যে রিজিড না, এটা তো তারাই বলে দিচ্ছে যে এইটার ভিত্তিতে একটা আলোচনা হতে পারে এবং আলোচনার মাধ্যমে একটা সমঝোতা হতে পারে। এটা হলো আলোচনার একটা আমরা এজেন্ডা থ্রো করলাম। তো এখানে যে বিএনপি রিজিড না সেটা কিন্তু বোঝাই যায়। 1, 2 নম্বর হচ্ছে যে কি পেলে বিএনপি কতটুকু ছাড় দেবে আর কি পেলে আওয়ামী লীগ কতটুকু ছাড় দেবে, এইটা মনে হয় এই টেবিলে বসে আমরা বলতে পারবো না, এটা বলা খুবই মুশকিল, অসম্ভব। এটা রাজনীতির নানা ডিনামিক্স এর উপর নির্ভর করে।
তবে আমি যেটা মনে করি যে সৌরভ ভাইয়ের সাথে আমি একমত, সেটা হচ্ছে এই যে আমরা যারা কোনো দল করি না বা আমরা নির্বাচন করব না, প্রার্থী হব না, যারা আমাদের সাধারণ মানুষ হিসাবে তো কিছু এক্সপেকটেশন আছে। সেই এক্সপেকটেশনগুলো কি? সেটা হচ্ছে যে আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ মানে বিদ্যমান থাকুক, শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান থাকুক এবং রাজনীতির স্থিতিশীলতা বিদ্যমান থাকুক। এবং এগুলা যদি বিদ্যমান রাখতে হয় তাহলে কি করতে হবে? যে আমাদের যেসব প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো আছে সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, দূর করতে হবে। এবং সেটা দূর করবার জন্য এখানে স্টেক অনেকেরই আছে, কিন্তু প্রধান স্টেক হচ্ছে আমি মনে করি আওয়ামী লীগ এবং বিএনপির। তারাই কিন্তু সরকারি দল এবং বিরোধী দল, তারাই কখনো বিরোধী দল সরকারি দল ঘুরে ফিরে। ফলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই মূলত কিন্তু এই সমঝোতার বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যদি এইখানে তারা একটা গণতান্ত্রিক পরিবেশকে কিন্তু তৈরি করতে চায়। সমঝোতার Right, বিষয়টি করতে যখন চায়। এবং নিজেদের সেখানে- রাজনীতিতে জেতা হারা এই বিষয়টি না, আমি হয়ে বলি যায়- আপনাকে, জি, দেখেন, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। জি। এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার মাধ্যমে সমঝোতায় হওয়া এটা কিন্তু হয়ে ওঠেনি। এক আধটা ক্ষেত্রে হয়েছে, সেটা শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে হয়েছিল এরশাদের বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগ বিএনপি তখন এই প্রধান এই দুই দলই ছিল ক্ষমতার বাইরে। বাইরে, রাইট, জি। হ্যাঁ, এই কারণে হয়েছিল। জি। কাজে আমি যেটা মনে করি যে এই আলোচনা হলেই যে সমঝোতা হয়ে যাবে এই ব্যাপারে এই মুহূর্তে খুব বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তবে আমি মনে করি যে আলোচনা ইটসেলফ এটা একটা ইতিবাচক দিক। তার কারণ হচ্ছে যে আলোচনার মধ্য দিয়ে মানুষ তো বুঝতে পারবে যে মানে বাতাস কোন দিকে করাচ্ছে। আপনি সৌরভ ভাই যে কথা বললেন যে আজকে যদি সার্চ কমিটির মেম্বার হিসেবে 10টা বা 20টা নাম বেরিয়ে আসে এবং সেই নামের উপর যদি মিডিয়া বা বিভিন্ন লোক মানে করতে থাকে, কমেন্ট করতে থাকে, থাকে, তাহলে তো তার পাস্ট এবং প্রেজেন্টের অনেক কিছুই বেরিয়ে ক্লিয়ার আসবে। হয়ে আসবে। জি। এবং ওর মধ্যে দিয়ে একটা স্ক্রিনিং কিন্তু হয়ে যেতে পারে না তা না। জি। এবং যত বেশি স্ক্রিনিং হবে এবং আমরা যত বেশি প্রপার ব্যক্তিকে সিলেক্ট করার দিকে এগোতে পারবো, আমি মনে করি যে একটা মানে রাজনীতির সুন্দর পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে ততটুকুই অন্তত ইতিবাচক হয়ে উঠতে পারে। জি, আমি আপনার কাছে আসার আগে একজন দর্শক আছে, দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম কামাল হোসেন সরকার, আমি ঢাকা মুক্তাপাড়া থেকে বলছি। জি। আমার প্রশ্নটা হলো যে নির্বাচন আসলে প্রত্যেক বছরে সার্চ কমিটি নিয়ে একটা ঝামেলা শুরু করে। এখন এই নির্বাচন কমিশনটাকে একটা আইনের মধ্যে কাঠামোর মধ্যে আনা যায় না যে নির্বাচন আসলে একটা আইন থাকবে, এই আইনের ভিত্তিতে নির্বাচন হবে। এতে তো রাজনীতিতে অনেক কিছু সমাধান হয়ে যায়। তা আমি চাচ্ছি যে আবার নির্বাচনটা আইনের মাধ্যমে হোক, সার্চ কমিটি গঠন না করে একটা স্থায়ী আইন করা হোক। এই আইনের পরিবর্তিতে সবসময় নির্বাচন হবে, অটোমেটিক একটা আইন হয়ে যাবে। যে ক্ষমতা আসে ওই ক্ষমতার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, ওইভাবে নির্বাচন হবে। এতে দেশের মধ্যে তার সমস্যা থাকবে না। এই যে মারামারি কাটাকাটি শুরু হয় নির্বাচন আসলে, এটা তো আর আমরা দেখতে চাই না। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এই নির্বাচন কমিশন আইন নিয়ে। এটা একটা স্থায়ী আইন করে দিয়ে এবার নির্বাচনটা যাতে হয়, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। মনে হয় কমেন্টটা বললেন 45 বছরে আমরা যে আইনটা হ্যাঁ, করতে পারিনি, ওনার এই আগামী কমেন্টের সময় সাথে- আছে আর 1 মাস। হ্যাঁ, জি। আমি একমত যে কমেন্টের সাথে একমত যে 1 মাসের মধ্যে তো আইনটা করা সম্ভব না। যদি সম্ভব হয় সময় বৃদ্ধি করে আইনটা করা উচিত। কারণ হচ্ছে যে আমাদের এই নির্বাচন কমিশন সংক্রান্ত একটা আইন আমাদের দরকার। তার আগে আমি সোহরাব ভাই যে আশা ব্যক্ত করেছিলেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সমঝোতা, ভারতের উদাহরণ দিয়েছিলেন। ভারতের পরিস্থিতি আমাদের পরিস্থিতি এতই ভিন্ন যে আপনার ভারতে সামরিক শাসন হয়নি। ভারতে 1975 সালের 15ই আগস্টে এই যে আমাদের এখানে যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের পরবর্তীতে কিন্তু বিএনপি সহ এই রাজনীতির উত্থান। তারপরে 2004-এর 21শে আগস্টের যে গ্রেনেড হামলা দেখেছি, যে আওয়ামী লীগ সহ তার নেতৃত্বকে, শেখ হাসিনা সহ নেতৃত্বকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এইগুলোকে পিছনে ফেলে আসলে আমাদেরকে এই আলোচনায় একমত হতে হবে আর কি। এখন এগুলো পিছনে ফেলা তো অনেক কঠিন কাজ। তারপরেও আমরা আশাবাদী যে আজকে যে আলোচনার সূত্রপাত হয়েছে সেই আলোচনার মধ্য দিয়ে, যেমন এই আলোচনার সুযোগটা কিন্তু সরকারই করে দিয়েছে, যে প্রধানমন্ত্রী কিন্তু তার সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে তারা রাষ্ট্রপতির কাছে প্রস্তাব জমা দিলে রাষ্ট্রপতির উদ্যোগে আলোচনা হতে পারে। সেই আলোচনার একটা অংশ হিসাবে কিন্তু আমাদের দর্শক যে প্রস্তাবটি দিলেন যে এই যে আমাদের নির্বাচন কমিশন আইনটি নিয়েও কিন্তু আলোচনা হওয়া উচিত, আইন প্রণয়ন প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। কারণ আমাদের সকলেরই লক্ষ্য হচ্ছে যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে এদেশে যে অনিশ্চয়তা শুরু হয়, এদেশে যে নির্বাচন চলাকালীন সময়ে যে হানাহানি দাঙ্গা শুরু হয়, সেটার অবসান করতে গেলে যে শুধু আইন দিয়ে করা যাবে তা কিন্তু না।
এই যে আমাদের সকল রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা দরকার, যেমন আমাদের রাজনীতিতে যে জিনিসটা আমরা সবসময় দেখতে পাই, যে দল নির্বাচনে হেরে যায় সেই কিন্তু আর নির্বাচনের ফলটাকে মানতে চায় না, বলে যে নির্বাচন নিরপেক্ষ হয়নি। এই যে নির্বাচনের রেজাল্ট মেনে নেওয়ার যে প্রবণতা আমাদের দেশে নাই। আপনি যদি আজকে আমেরিকার কথা বলেন, দেখেন যে ট্রাম্পের নির্বাচন নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, এখন রাশিয়ান হ্যাকিং এর প্রশ্ন উঠে এসেছে, কিন্তু আমেরিকান সিস্টেমে কিন্তু নির্বাচনটাকে মেনে নিয়েছে সবাই। তো আমাদের রাজনৈতিক দলগুলোরও কিন্তু এই যে নির্বাচনের ফলাফলটাকে মেনে নেওয়া এবং নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা এবং আলোচনার মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করার প্রয়োজনীয়তাটা সর্বাগ্রে আমি মনে করি। অন্যথায় আমরা নির্বাচন কমিশন করলাম কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলো না, রাজনৈতিক দলগুলোর মানসিকতার কোনো পরিবর্তন হলো না, তাহলে কিন্তু ওই একই অবস্থা দাঁড়াবে। কারণ এই যে বর্তমান যে নির্বাচন কমিশন, তাকেও কিন্তু আমরা সার্চ কমিটির মধ্য দিয়ে করেছিলাম। উনি অনেকগুলো নির্বাচন ভালো করেছেন, আবার অনেকগুলো নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, স্থানীয় এবং আপনার এই যে মেয়র নির্বাচন থেকে শুরু করে নানা নির্বাচনের প্রশ্ন উঠেছে। আবার সার্চ কমিটির মধ্যে দিয়ে নতুন যে নির্বাচন কমিশন করব সেটা নিয়ে যে প্রশ্ন উঠবে না, সেই বিষয়ে কিন্তু ভাবা দরকার। এখন এইখানেই কথা হচ্ছে, সব দলের আলোচনার মাধ্যমে যখন হবে, কারো একটা নাম থাকবে, কারো দুইটা নাম থাকবে, তখন হয়তো সেই এর মাধ্যমে যে নির্বাচন কমিশনটা আসবে, তখন হয়তো এটাকে নিয়ে এত সমালোচনা করা যাবে না। না, যে বিষয়টা হচ্ছে যে এবং আমি আপনার সাথে এটাকেও জিজ্ঞেস করছি, অধ্যাপক ফেরদৌসকেও আসবো, যে এইখানে উনি যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বলে এটা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রেডিট দেওয়া, এটা কি আপনি ক্রেডিট দিবেন? না, সরকারি দল বা প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া তো আলোচনা হতো না, সে কারণে সেই কৃতিত্ব তারা দাবি তার মানে সরকারি দল আলোচনা তো চাচ্ছে, আলোচনা চাচ্ছে পরোক্ষভাবে হলেও, কিন্তু এই আলোচনার ফল কি হবে তার উপরে নির্ভর করবে সরকারি দলের সদিচ্ছা এবং তার পূর্ণ কৃতিত্বের বিষয়টি। কিন্তু এখন তো সদিচ্ছা আছে বলে আলোচনার, হ্যাঁ, সদিচ্ছা আছে বলে আলোচনা আছে। যেমন জি। ডক্টর শফিউল যেটা বললেন যে আইন করলে, নির্বাচন কমিশন একটা আইনের মাধ্যমে যদি আমরা করতাম, তাহলে কিন্তু এই রাজনৈতিক প্রশ্নগুলো, রাজনৈতিক বিরোধগুলো মীমাংসা হতো, বা নির্বাচনী যে সংস্কৃতি আমাদের এখানে দখল করা, তারপর প্রশাসনকে ব্যবহার করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করা, এটি আইন করলেই কিন্তু বন্ধ হতো না। কারণ নির্বাচন কমিশনের এখন যে এখতিয়ার, তাতে পুরো প্রশাসন নির্বাচনের পুরো প্রশাসন তার অধীনে, কিন্তু সেটা প্রয়োগ করতে পারে না। বা সেখানে আমাদের দেশগুলোর সরকার এতই ক্ষমতাবান, এতই শক্তিশালী যে অন্য কোনো সংস্থা, অন্য কোনো সংগঠন, মানে সাংবিধানিক প্রতিষ্ঠান সেখানে তার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আমরা যদি এরকম সাংবিধানিক, যেটি ডক্টর শফিউল্লাহ বললেন যে সাংবিধানিক, এবং অধ্যাপক ফেরদৌসী বললেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কর্তব্য হবে যে সহায়তা করা, বিরোধিতা করা না, অথবা যে কোনো আইন বিধান নিজের পক্ষে নেয়ার চেষ্টা না করা, এটি যাতে এর থেকে সবাই সুফল নিতে পারে। মানে আমার যেটুকু অধিকার আছে সেটা অন্যেরও আছে। আলোচনাটা এখানে শেষ করতে চাই, বঙ্গভবনের বক্তব্য দিয়ে শেষ করতে চাই, যে আজকের আলোচনার প্রেক্ষিতে বলা হয়েছে যে আলোচনা ও মত বিনিময়ে সমাধানের বহুমুখী পথের সন্ধান দেয়। তো আমরা সেই বহুমুখী পথের সন্ধানে থাকলাম। আমরা আশা করি যে আজকের এই আলোচনা সংলাপ যেটাই বলি না কেন, সেটা সেই বহুমুখী পথের একটা দিক নির্দেশনা দিবে, এই আশা করে আমাদের আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।